প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 তৃতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে দুটো দল আজকে বিতর্ক করবেন তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সংযোগ নয়, বিভাজনের দেয়াল তৈরি করছে। বিষয়ের পক্ষে বলবে চট্টগ্রাম কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল চট্টগ্রাম কলেজের বিতার্কিকরা হলেন আহনাফ হোসেন লাবিব, সাবিহা তাবাসসুম ও তাদের দলনেতা জিত চৌধুরী। বিপক্ষ দল বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, ঢাকা এর বিতার্কিকরা হলেন আফরা আনিকা নদী, আলী মাহমুদ আনন্দ ও তাদের দলনেতা মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। রয়েছেন মোহাম্মদ জুবায়ের আহমদ, প্রভাষক, গাছবাড়িয়া সরকারি কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আরও রয়েছেন সাইমুম মৌসুমী বৃষ্টি, সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, সহ সমন্বয়ক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আরও রয়েছেন মহিউদ্দিন মুজাহিদ মাহি, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্যের পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন ASM আমানুল্লাহ, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম সংযোগ নয়, বিভাজনের দেয়াল তৈরি করছে। আজকে এই বিতর্কে পক্ষ দল চট্টগ্রাম কলেজ এবং বিপক্ষ দলে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, ঢাকা। আমি পক্ষ দলের চট্টগ্রাম কলেজ থেকে আহনাফ হোসেন লাবিবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নাকি খুব সংযুক্ত মানুষ, আঙ্গুলের ডগায় পুরো পৃথিবী, হাজারো মুখ, হাজারো অনুভূতি, হাজারো প্রতিক্রিয়ার চিহ্ন। তবু রাত শেষে কেবল আমার বালিশই জানে কত কথা বলা হয়নি। আমরা ভালোবাসা প্রকাশ করি ইমোজিতে, অভিমান লিখি স্ট্যাটাসে এবং কষ্ট লুকাই ফিল্টারের মাঝে। প্রকাশ থাকে, অনুভূতি থাকে, তবে স্পর্শ থাকে না। আর সবচেয়ে বড় প্রতারণার বিষয় হলো আমরা মনে করি আমরা সকলে একসাথে আছি, কিন্তু দিন শেষে আমরা শুধুই দৃশ্যমান। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম সংযোগ নয়, বিভাজনের দেয়াল তৈরি করে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এ প্রস্তাবের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজ এই প্রস্তাবনাকে আমরা মোট 4টি ভাগে সংজ্ঞায়ন করতে পারি। এগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, সংযোগ, বিভাজন এবং বিভাজনের দেয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন এক ধরনের ডিজিটাল নেটওয়ার্ক যেখানে ব্যবহারকারীরা তথ্য, ছবি, ভিডিও ও
বার্তার মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। তবে বাস্তবে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো অ্যালগোরিদম নির্ভর মনোযোগ কেন্দ্রিক একটি ব্যবস্থা, যা ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে এবং তার প্রয়োজন অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী কন্টেন্ট পরিবেশন করে ও গভীর সম্পর্কের পরিবর্তে দৃশ্যমান যোগাযোগ বৃদ্ধি করে। আজ সংযোগ বলতে আমরা বোঝাচ্ছি দুই বা ততোধিক মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, মতভেদের সম্মান, গভীর সম্পর্ক ও সামাজিক ঐক্যভিত্তিক একটি বিশ্বাস ও আবেগ নির্ভর মানবিক বন্ধন। এ বিতর্কে সংযোগ মানে কেবল অনলাইন যোগাযোগ নয়, বরং সত্যিকারের গভীর ও দায়িত্বপূর্ণ সম্পর্ক। বিভাজন মানে শুধু ঝগড়া নয়, বরং এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষের মধ্যে মতাদর্শিক দূরত্ব সৃষ্টি হয়, সহমর্মিতা কমে যায়, মানুষ পক্ষভিত্তিক হয়ে পড়ে এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। বিভাজনের দেয়াল হলো এমন একটি মানসিক ও বা সামাজিক বাধা যা মানুষের মাঝে দূরত্ব, অবিশ্বাস এবং পক্ষভিত্তিক বিভাজন তৈরি করে। মাননীয় সভাপতি, আজ সংযোগকে পরিমাপ করা হবে সামাজিক আস্থা, সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে, কেবল যোগাযোগের উপস্থিতিতে নয়। আমরা বিশ্বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মানুষের মাঝে সংযোগ সৃষ্টি করতে পারে, মানুষকে সংযুক্ত করতে পারে। তবে এর পাশাপাশি আমরা এও বিশ্বাস করি এই সংযুক্ত করার হারের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে বেশি পরিমাণে বিভাজিত করছে, যার কারণে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা বিভাজনের দেয়াল হিসেবে সংজ্ঞায়িত করছি। এবং এই পুরো বিষয়টিকে আমরা কিছু ক্ষেত্রের মাধ্যমে বিশ্লেষণ করে যাব। ক্ষেত্রগুলো হলো সংযোগের ভ্রম ও আবেগহীন দূরবর্তী সম্পর্ক, পারিবারিক ও বৈবাহিক সম্পর্কের অবক্ষয়, অ্যালগোরিদমিক ইকো চেম্বার ও মতাদর্শিক মেরুকরণ, সামাজিক বন্ধন, ঘৃণামূলক সংস্কৃতি ও ভুয়া তথ্য, কিশোরীদের আসক্তি ও প্রজন্মগত দূরত্ব, আন্তর্জাতিক বিভাজন ও তথ্যযুদ্ধ। আজ আমি ও আমার দল সুস্পষ্ট তথ্য এবং প্রমাণের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্র বিশ্লেষণ করে যাব এবং দেখিয়ে যাব যে কিভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাজনের দেয়াল হিসেবে আমাদের সমাজের মধ্যে বর্তমান আছে। প্রথমে আসি সংযোগের ভ্রম এবং আবেগহীন দূরবর্তী সম্পর্ক। মানে সভাপতি, চিন্তা করি একজন মানুষ নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে অক্লান্ত পরিশ্রম করছে। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর রাতের বেলা সে যখন একটু ফুরসত পায়, তখন সে তার মায়ের সাথে কথা বলবে। আগে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন সে খুব মন দিয়ে তার মায়ের সাথে কথা বলতো। হ্যাঁ, হয়তোবা সে তার মায়ের সাথে অনেক বেশিক্ষণ কথা বলতে পারতো না, কিন্তু যেই সময়টি কথা বলতে পারতো তা ছিল তার ওই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ তখন তার কাছে কোনো বিকল্প ছিল না। কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হয়তোবা সেই ভিডিও কলে মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারছে, কিন্তু এই মুহূর্তেই তার কাছে আছে হাজারো বিকল্প। মায়ের সাথে কথা বলার সময় হঠাৎ তার কাছে একটি নোটিফিকেশন আসে, এই নোটিফিকেশনের কারণে সে একটি রিলসে প্রবেশ করে এবং এই রিলসে একটি থেকে দুটি থেকে তিনটি সেই স্ক্রিনের মধ্যে আটকে যায়। ওপারে তার মা কথা বলতেই থাকে। এক্ষেত্রে তাদের দুজনের মধ্যে কথা হয় ঠিকই, এক্ষেত্রে তাদের দুজনের মধ্যে যোগাযোগ হয় ঠিকই, কিন্তু সেখানে কখনো তাদের অন্তর কাজ করে না, সেখানে কথা মন দিয়ে কাজটি করে না। আগে যখন তারা যোগাযোগ করতো তখন তাদের কাছে কোনো উপায় ছিল না অন্য, এখন তাদের কাছে আরও অনেক সুযোগ সুবিধা আছে। আমরা এই সুযোগ সুবিধাগুলো খারাপ বলছি না, কিন্তু যখন মানুষ নিজের আবেগের পরিবর্তে এই বিকল্পগুলোকে, সুযোগগুলোকে গ্রহণ করে নিচ্ছে, তখন আমরা এই সুযোগকে খারাপ বলছি। ঠিক একইভাবে যখন আজকে আমাদের সমাজের মানুষগুলো তাদের নিজেদের দুঃখ কষ্ট অন্যদের সাথে আলোচনা করছে না, তারা যখন রিলসে কিংবা ডিপ্রেশনের রিলস শেয়ার দিচ্ছে, তখন আমরা বিশ্বাস করি তাদের মাঝে ওই সম্পর্কের গভীরতাটি আর বৃদ্ধি পাচ্ছে না। ঠিক একইভাবে মানুষ সভাপতি, আজকে আপনার যে সংযোগের ভ্রম সৃষ্টি হচ্ছে এবং আবেগহীন দূরবর্তী একটি সম্পর্ক সৃষ্টি হচ্ছে। মানুষ সভাপতি, একটি খুব সুন্দর প্রশ্ন করে যাবো আজকে বিপক্ষ দলীয় বন্ধুদেরকে। তারা আজকে বলতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সংযুক্ত করছে। আচ্ছা, মেনে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সংযুক্ত করছে, তাহলে কেন কোভিড-19 সময়কাল এতগুলো মানুষ একাকিত্ব হতাশার সম্মুখীন হয়েছিল? তখনও আপনার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল, তখনও মানুষের কাছে ইন্টারনেট ছিল, কিন্তু তখন কিন্তু আবার সামাজিক যোগাযোগ ব্যবহারের হারও বেড়ে গিয়েছিল। অনেক দেশে এই হার 70 থেকে 80% বেড়ে গিয়েছিল। আচ্ছা, উত্তরটা আমিই দিয়ে যাই। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার রিপোর্ট অনুযায়ী যে সকল মানুষ সামাজিক যোগাযোগ বেশি ব্যবহার করে, তাদের ক্ষেত্রে একাকিত্ব এবং হতাশায় ভোগার পরিমাণও বেশি। অর্থাৎ ওই মানুষগুলো যে আজকে সত্যিকারেই সংযুক্ত থাকতো, ওই মানুষগুলো যদি আজকে সত্যিকারে অন্যদের সাথে যুক্ত থাকতো, তাহলে কখনো তারা একাকিত্ব ভোগ করতো না। তারা আজকে বড্ড একা হয়ে আছে। এবং ঠিক এভাবেই এসব পর্যায়ক্রমিক ব্যর্থতার গল্প আপনি আমার দলে বাকি বক্তাদের শুনতে পারবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এবার বিপক্ষ দলের আফরা আনিকা নদীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। প্রথমে আসতে চাই আমার পক্ষদলীয় বন্ধুদের কিছু যুক্তিতে, যেখানে তারা বলে গিয়েছিলেন যে বৈদেশে যেসব মানুষজন থাকে তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে একটা সময় নাকি মায়ের সাথে কথা বলতো, কিন্তু বর্তমান সময়ে তারা নোটিফিকেশনের ঠেলাতে তারা হচ্ছে রিলস দেখতে চলে যায়। কিন্তু আপনাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি, বর্তমান সময়ে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোর মাধ্যমে একটা মা বছরের পর বছর যে ছেলেকে দেখতে পায় না, সেই ছেলে
ছেলেকে দুই চোখের সামনে দেখতে পায়, তখন তাদের ওই আবেগটাই ওইখানে ধারণ করছে। তাই আজকে আমরা যে বিষয় রয়েছে সেই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকে আমার পক্ষদলীয় বন্ধুরা কিছু সংজ্ঞায়ন করে গেছেন, যেগুলো পুনরায় সংজ্ঞায়নের দাবি রাখছে, সেগুলো আমি করে দিয়ে যাচ্ছি। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা আমাদের পক্ষ থেকে কি বুঝছি? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি অ্যালগরিদম নিয়ন্ত্রিত ডিজিটাল নেটওয়ার্ক ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যেখানে ব্যবহারকারী নিজস্ব বিষয়বস্তু তৈরি করে প্রচার ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সংযুক্ত থাকে। এই কাঠামো অনুসরণ করে এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, যাদের মৌলিক কার্যপ্রণালী হলো সামাজিক সম্পর্ক চিত্রের সম্প্রসারণ, সম্পর্কের ঘনত্ব বৃদ্ধি এবং নেটওয়ার্কের বিস্তার। ফলে এর গঠনগত প্রবণতা বিচ্ছিন্নতার চেয়েও অভ্যন্তরীণ সংযোগকে অধিকতর শক্তিশালী করছে। এবারে আসি, আমরা আজকে সংযোগ বলতে কি বুঝছি? আমরা আজকে সংযোগ বলতে বুঝছি সংযোগ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের সম্প্রদায়ের অনুভূতি, অভিজ্ঞতা এগুলোর মাধ্যমে সংযুক্ত থাকে এবং সহযোগিতামূলক নেটওয়ার্ক গড়ে তুলছে। এগুলোর বৈশিষ্ট্য হতে পারে যোগাযোগের উন্মুক্ততা, তথ্যের প্রবাহমানতা, সম্পর্কের সম্প্রসারণ ও নেটওয়ার্ক নির্মাণ। এবারে আসি, বিভাজনের দেয়াল জিনিসটি দেখতে কেমন? এটি হলো এমন একটি কাঠামো বা পরিস্থিতি যা মানুষের মধ্যে যোগাযোগের পথ বন্ধ করে দেয়, পারস্পরিক বোঝাপড়াকে সংকুচিত করে এবং পার্থক্যকে সংঘাতে রূপ দেয়। বিভাজনের দেয়ালকে আমরা 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি। প্রথমত, 1 যোগাযোগের সীমাবদ্ধতা, 2 তথ্যের একমুখী প্রবাহ, 3 সামাজিক বিচ্ছিন্নতা এবং 4 মতামতের কারণে স্থায়ী দূরত্ব সৃষ্টি। এবারে আসি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নকশা রয়েছে সেই নকশাগুলোকে কিভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা 4টি মাধ্যমে এই জিনিসটি বিশ্লেষণ করতে পারি। আমাদের প্রথম বিশ্লেষণ 1, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গঠনগত নকশা, 2 এর নেটওয়ার্ক কার্যপ্রক্রিয়া, 3 এর সামাজিক পুঁজি উৎপাদন এবং 4 তথ্য প্রবাহের রূপান্তর। এবারে যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের গঠনগত নকশার দিকে তাকাই, তাহলে এর গঠনগত নকশার ভিত্তিগুলো কি কি থাকতে পারে? হতে পারে একটি লাইক, শেয়ার কিংবা মন্তব্য, সরাসরি সম্প্রচার ভিত্তিক অংশগ্রহণ। এগুলো হচ্ছে এটির মৌলিক যে ভিত্তি সেগুলো। এখানে কোথাও সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য কোনো কেন্দ্রীয় ব্যবস্থা নেই, অর্থাৎ প্ল্যাটফর্মের প্রতিটি কাঠামোগত উপাদানই মানুষকে যুক্ত করার জন্য তৈরি হয়েছে, বিচ্ছিন্ন করার জন্য নয়। এবারে আসি, সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে চলছে? সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে নেটওয়ার্কের মাধ্যমে। যত বেশি মানুষ যুক্ত হবে তত বেশি সম্ভাব্য সম্পর্ক সৃষ্টি হবে। অর্থাৎ একজন মানুষ যদি 5 জন মানুষের সাথে যুক্ত হয় এবং ওই 5 জন মানুষ যদি আরও মানুষের সাথে যুক্ত হয়, তাহলে এই সংখ্যাটি অনেক হারে বাড়তে থাকে। অর্থাৎ এই কার্যপ্রক্রিয়া এমন যে প্রতিটি সংযোগ আরও নতুন সংযোগ তৈরি করছে। এবারে আসি, সামাজিক পুঁজি উৎপাদনে এটি কিভাবে সাহায্য করছে? সামাজিক পুঁজি উৎপাদনে এটি 2 ভাবে সাহায্য করে। প্রথমত, বন্ধনমূলক পুঁজি, যেটি হতে পারে আমাদের পরিবারের সাথে কিংবা আমাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং দ্বিতীয়ত সেতু বন্ধনমূলক পুঁজি, যেটি হতে পারে ভৌগোলিক ও পেশাগত দূরত্ব অতিক্রম করার মাধ্যমে। বিশেষ করে লিঙ্কডইন অ্যাপের মতো অ্যাপগুলো সরাসরি পেশাগত সেতু বন্ধন তৈরি করার জন্য নির্মিত হয়েছে। অর্থাৎ এটি শুধু সম্পর্কের সংখ্যা বাড়ায় না, বরং সম্পর্কের গভীরতা ও বৈচিত্র্যকেও বৃদ্ধি করছে। আমরা যদি তথ্য প্রবাহের রূপান্তরের দিকে লক্ষ্য করি, আমরা যদি পূর্ব যুগের সাথে আমাদের বর্তমান যুগের তথ্য প্রবাহকে পার্থক্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে পূর্ব যুগের তথ্য প্রবাহ ছিল একমুখী, সীমিত ধরনের, ভৌগোলিকভাবে সীমাবদ্ধ, কিন্তু বর্তমানে রয়েছে বহুমুখী যোগাযোগ, আনুভূমিক সংলাপ, ধারাবাহিক মিথস্ক্রিয়া। আজকে তাদের সাথে আমাদের যে বিরোধের জায়গাটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে বিভাজন। আমার পক্ষ দলের জন্য এটি বলে যেতে চাই যে বিভাজন মানব সভ্যতার জন্মলগ্ন থেকেই বিদ্যমান। আদিম যুগের শিকার থেকে সংঘাত থেকে শুরু করে মধ্যযুগীয় যুদ্ধ বিগ্রহ, শিল্প বিপ্লব পরবর্তী সময়ের অর্থনৈতিক সামাজিক বৈষম্য থেকে শুরু করে বর্তমান সময়ের আদর্শ ভিত্তিক মতবিরোধ ও যুদ্ধ, এর মূল কারণ একটাই, মানুষের ক্রমবর্ধমান চাহিদা এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। তাই আমরা বলে যেতে চাই যে পরিবার বিকেন্দ্রীকরণ এবং বিভাজন যে তৈরি হচ্ছে, এটির জন্য দায়ী মানুষের ভোগবাদী মানসিকতা এবং সংযোগ তৈরি করছে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকে আমরা 4টি ক্ষেত্রের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব। আমাদের ক্ষেত্র 1, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সংযোগ গঠনে ভূমিকা পালন করছে। 2, মতাদর্শে ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখে। 3, জাতীয় ঐক্য ও যৌক্তিক আন্দোলন ও যোগাযোগের মাধ্যমে সংযোগ গঠনে ভূমিকা রাখছে। এবং 4, কর্মজীবন ও অর্থনৈতিক সংযোগে ভূমিকা রাখছে। আমি দলের প্রথম বক্তা হিসেবে ক্ষেত্রগুলো উপস্থাপন করে গেলাম, আমার দলের দ্বিতীয় বক্তা এসে ক্ষেত্রগুলো বিশ্লেষণ করবেন এবং আমার দলের দলনেতা এসে এগুলো সম্পূর্ণরূপে বিশ্লেষণ স্বরূপ তথ্য যোগাযোগ প্রযুক্তির আধুনিক রূপ দেখানোর মাধ্যমে দলীয় সমন্বয় সাধন করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এবার চট্টগ্রাম কলেজের দ্বিতীয় বক্তা সাবিহা তাবাসসুমকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের যুক্তি শুনে আমি মোটেও বিস্মিত নই, বরং আমি হতাশ। কারণ আপনারা ওই পর্দার আলোটাকে, সে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোটাকে আপনারা আপনাদের সূর্য মনে করছেন, এবং সেই সূর্যের আলোকে আপনারা প্রতিনিয়ত আপনাদের মুখকে আলোকিত করছেন। আপনারা যখন সংযোগের গল্প বলেন, তখন দয়া করে এটাও বলে যাবেন আপনাদের এই যুক্তির নিচে ঠিক কতগুলো ভাঙার সম্পর্ক চাপা পড়ে আছে। আপনারা যখন মায়ের আবেগের কথা বলেন, আপনারা যখন এটা বলেন যে একটি মা যখন তার ছেলেকে দেখতে পাচ্ছে, সেখানে মায়ের আবেগ থাকলেও ছেলের আবেগটা আসলে কোথায় পড়ে আছে সেটাও আপনাকে দেখতে হবে। ছেলের আবেগ পড়ে আছে সেই রিলসে, ছেলের আবেগ পড়ে আছে সেই ইউটিউবে শর্টস দেখার মাধ্যমে। আজকে আপনি যখন গঠনগত নকশার কথা বলেন, কিভাবে একটি নেটওয়ার্ক যুক্ত হচ্ছে, আপনারা যুক্ত হচ্ছেন কিভাবে শুধুমাত্র মানুষের রিয়াকশন দেওয়ার মাধ্যমে, একটা লাইক দেওয়ার মাধ্যমে আপনি যুক্ত হচ্ছেন। আপনার এই যুক্ত হওয়াটা আসলে কতটুকু মানসিক কিংবা কতটুকু আসলে আপনার বিশ্বে এটার প্রভাব আছে আপনাকে আমরা দেখিয়ে দিয়ে যাব। আপনি পারিবারিকের কথা বলেন, বন্ধুত্বের কথা বলেন, আজকে পরিবার হয়ে উঠেছে আলাদা আলাদা ভিত্তির মাধ্যমে। আজ বন্ধুত্ব দাঁড়িয়ে আছে আমি আসলে আমার বন্ধুর পোস্টটিকে কমেন্ট করছি কিংবা আমি আমার বন্ধুর পোস্টটিকে রিয়াকশন দিচ্ছি তার উপরে। দেখুন, আজকে বাস্তবতার প্রেক্ষাপটে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা আমাদের জীবনকে প্রতিনিয়ত ভাঙছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যদি প্রতিনিয়ত আমাদেরকে একত্রিত করতো, তাহলে কেন হচ্ছে আজকে পরিবর্তে নীরবতা বাড়ছে? আজ বন্ধুত্ব দাঁড়িয়ে আছে শুধু একটা পোস্টের রিয়াকশন দেওয়ার মাধ্যমে। আজ কেন সামাজিক ও রাজনৈতিক বিভাজনগুলো সৃষ্টি হচ্ছে? আজ সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে সামাজিক নয় বরং চরম অসামাজিক করে তুলেছে। আর ঠিক এই জায়গায় আসে আমাদের অ্যালগোরিদমিক ইকো চেম্বার ও মতাদর্শিক মেরুকরণ। দেখুন এটা কিভাবে কাজ করে। ধরুন আপনি একজন নতুন রাজনৈতিক দলের সমর্থন করতে শুরু করেছেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার পোস্টে রিয়েক্ট দিতে শুরু করেন, লাইক করতে শুরু করেন, এবং অ্যালগোরিদম বুঝে যায় আপনি আসলে কি পছন্দ করেন, এবং সে আপনাকে বারংবার সেই জিনিসটা দেখাতে শুরু করে, এবং আপনি আপনার স্বভাবগত কারণে এমন একটি কিছুর মধ্যে পড়ে যান যেখানে আপনার প্রতিধ্বনি শুনতে থাকেন। অর্থাৎ আপনার মনে হয় আচ্ছা সবাই তো আমার মতের মানুষ। এখানেই ঠিক আসে জন্ম নেয় ইকো চেম্বারের মতন জিনিসগুলো, এবং এর থেকে সৃষ্টি হয় একপাক্ষিক ধারণা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা কমে যাওয়া, সমালোচনাকে শত্রুতা মনে করা, আর দিন শেষে বিভাজনের দেওয়াল। একটি তথ্যচিত্র লক্ষ্য করুন। প্রিয় গবেষণা কেন্দ্রে 2019 সালে এক রিপোর্ট অনুযায়ী 65% ব্যবহারকারী নিজের মতের সাথে মিল থাকা কন্টেন্ট বেশি দেখে, আর এর থেকে পারস্পরিক বোঝাপড়াটা কমে যায়। আজকে পরিবারগুলো যদি এতটাই সংযুক্ত থাকতো তাহলে কেন এক টেবিলে বসো পাঁচটি মানুষ 5টি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে? মাননীয় সভাপতি, কেন আজকে বন্ধুত্ব যেখানে তৈরি হওয়ার কথা ছিল খেলার মাঠে, কেন হচ্ছে আমার বন্ধুত্ব তৈরি হয় কিভাবে আমি কি লাইক দিতেছি কিংবা আমি কোনো ভুল কমেন্ট করে ফেলছি কিনা? কানাডায় একটি গবেষণায় উঠে এসেছে 48% মানুষ সাজানো ফিডের কারণে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা বন্ধু পরিবার বিভাজনের সৃষ্টি করতেছে। আজকে আমাদের সমাজে মব কালচার জিনিসটা দেখুন, যে মব কালচার কিনা তৈরি হচ্ছে সেই ইকো চেম্বারের ফলাফল। অর্থাৎ আপনি সংযোগের নামে যখন মানুষ অপমান করছেন, সেটা কোনোদিন সংযোগ নয় বরং সভ্যতার ভাঙন ঘটাচ্ছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছেন একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে, যেখানে তৈরি হচ্ছে আপনার রাজনৈতিক মেরুকরণ। নিউ ইয়র্ক টাইমসে 2018 সালে এক রিপোর্ট অনুযায়ী প্রকাশ পায় নির্বাচনের সময় কোটি কোটি ব্যবহারকারী রাজনৈতিক প্রবণতা যাচাই করে তাদের মতামতের ভিত্তি করে কন্টেন্ট দেওয়া হয়। আর এখানেই অ্যালগোরিদম, আর এখানেই নির্ভর করে আমার এই সিলিকন ভ্যালি আসলে আমি কি দেখতে চাই। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ঘৃণামূলক সংস্কৃতি তৈরি করছে, ভুয়া তথ্য দিচ্ছে এবং সামাজিক ভাঙন ঘটাচ্ছে। আজকে রাস্তায় আগুন লাগাতে কোনো ঘোষিত হরতাল লাগে না, একটা পোস্টই যথেষ্ট, আপনার রাস্তায় আগুন লেগে যাবে। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমার মনস্তাত্ত্বিক যুক্তি আছে সেটাকে কমিয়ে ফেলে, বরং রাগ, ভয়, অপমানের মতন আবেগকে বাড়িয়ে তুলছে। MIT-র গবেষণায় দেখা গেছে ভুয়া তথ্য সত্য তথ্যের চেয়ে 6 গুণ বেশি দ্রুত ছড়ায়। আর এখানেই তৈরি হয় আমার ক্যান্সেল কালচার, এখানেই আমার তৈরি হয় বয়কটের মতন সামাজিক বিভাজন। আজকে মানুষের শপ এবং মেন্টালিটি এবং পোস্টে নিজের অবাস্তব চিত্রায়নের কারণে সংযোগের নামে প্রতিযোগিতা চলছে। যখন একটি ছেলে ফেসবুকের পোস্টে দেখে তার বন্ধু খুব দামি একটা টি শার্ট পরে আছে, এবং সে যখন বাবাকে গিয়ে বলে আমাকেও কিনে দেয়, এবং সেই বাবা যখন পারে না, ঠিক সেই গানেই আজকে দ্বন্দ্বটা সৃষ্টি হয়। আর যখন পাখির ড্রেস না পাওয়ায় একটি মেয়ে আত্মহত্যা করে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে সেই পরিবারটার বিভাজন করে দেয়। আর এখানেই আমার ঘৃণামূলক সংস্কৃতি। আজকে আমরা নিজস্ব সংস্কৃতি পদদলিত করে প্রতিনিয়ত পাশ্চাত্য সংস্কৃতি নিজের মধ্যে আত্মস্থ করছি। 2025 সালে 10ই জুলাই একটি মেয়ের দিকে আমাদের সবার চোখ আটকে যায়, কারণ সেই মেয়ে তার বাবা মার নামে মামলা করতে আসে শুধুমাত্র তার বাবা মা তাকে শাসন করেছিল। এটাই কি আমাদের দেশের সংস্কৃতি ছিল? না মাননীয় সভাপতি, আজকে আমরা ওই দেশের সংস্কৃতি বিভাজনের মাধ্যমে অন্য একটি দেশের সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করছি। আজ গুজবের কথা লক্ষ্য করুন, ভুয়া তথ্যের কথা লক্ষ্য করুন, প্রতিনিয়ত আমরা খবর দেখছি। 2012 সালে কক্সবাজারে রামুতে উদ্দেশ্য প্রণীতভাবে ধর্ম বিষয়ক তথ্য প্রকাশ হলে সংঘাত ছড়িয়ে যায়। শ্রীলঙ্কায় দেখা গেছে আল জাজিরা এক রিপোর্ট অনুযায়ী গুজবের কারণে দাঙ্গা সৃষ্টি হয়। এগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো বাস্তব। আজকে যদি আমার বিপক্ষ দল জিততে চায়, তাদেরকে আসলে প্রমাণ করে দিয়ে যেতে হবে আজকে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আমার সম্পর্কের গভীরতা সৃষ্টি করেছে, যেখানে কিনা মা কাঁদছে তার ছেলে তার
তার সাথে কথা বলছে না, যেখানে কিনা একটি সমাজের মেরুকরণ কমাচ্ছে, যেখানে আসলে আমাদেরকে দুটি আলাদা গোষ্ঠীতে পরিণত করছে আর দীর্ঘমেয়াদী সমাজকে স্থিতিশীল বাড়াচ্ছে। আমরা মনে করি এটি কখনোই না। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে শোনার সংস্কৃতি শেখায়নি। আজকে আমরা মনে করি সে ভালো আমি খারাপ। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম আমাকে এমন একটি ঘরে আবদ্ধ করে রেখেছে যে আবদ্ধে শুধু আমি নিজের চেহারাই দেখতে পাই। তাই এটি কোনোদিনই আমার সংযোগ নয়, বরং বিভাজনের দেওয়াল। মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আলী মাহমুদ আনন্দকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী। আমার দলের প্রথম বক্তা দেখিয়ে গেছেন কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি কাঠামোগত উপাদানই মানুষকে যুক্ত করার জন্য তৈরি, বিচ্ছিন্ন করার জন্য নয়। আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে আজ স্পষ্টভাবে প্রমাণ করব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, কর্মজীবন ও অর্থনৈতিক সংযোগ গঠনে এবং জাতীয় ঐক্য ও যৌক্তিক আন্দোলনে মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। প্রথমে আসছি বিপক্ষ দলীয় বন্ধুদের কিছু কথায়। তারা বলছে যে যেই ছেলে বিদেশে বসে তার মায়ের সাথে কলে কথা বলার সময় রিলসের দিকে চলে যায়, সেই ছেলে তো তার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখছেই না। আমাদের প্রশ্নটা হচ্ছে সেখানেই, একটি ছেলে যখন বছরের পর বছর বিদেশে থেকে কাজ করে তখন কি তার মায়ের প্রতি একটু টান আসে না? সে কি তার মাকে কখনো বলে না যে মা তোমার কথা মনে পড়ছে, তোমার সাথে আমি কখন দেখা করব, তোমার হাতে রান্না আমি কখন খাবো? এইরূপ কথাবার্তা কি তার মনে অফকোর্স আসে না? অবশ্যই আসে। তখনই সেই আবেগের তাড়নাটাই তাদের এই রিলসের নোটিফিকেশনের চেয়ে বড় হয়ে যায়। তখন মায়ের প্রতি সেই টানটাই তাদেরকে মায়ের সাথে কথা বলার জন্য আরও অনুপ্রাণিত করে, মায়ের চেহারাটা একবার দেখার জন্য তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যম দূরত্বকে অপ্রাসঙ্গিক করে, সময় ও স্থানে সীমাবদ্ধতা অতিক্রম করে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব করে। ভিডিও কল, সরাসরি বার্তা, গ্রুপ চ্যাট এসব ঘনিষ্ঠ সম্পর্ককে নিয়মিত সংলাপে রাখে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম পারিবারিক দূরত্ব কমিয়ে আনছে, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে এটি মানসিক সহায়তার বড় মাধ্যম। প্রথম আলো 21 সেপ্টেম্বর 2023 সালের একটি প্রতিবেদনে দেখা গেছে ভিডিও কলিং অ্যাপ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রবাসীরা এখন প্রতি মুহূর্তে পরিবারের পাশে থাকছেন, যা তাদের একাকিত্ব দূর করতে সহায়ক হচ্ছে। অর্থাৎ নিয়মিত ডিজিটাল যোগাযোগ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে, অর্থাৎ সংযোগও গভীর হয়। এবং এর পিছনে কে রয়েছে? এর পিছনে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই রয়েছে। দ্বিতীয়ত, সামাজিক সম্প্রসারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তার আগ্রহ, শখ, পেশা, চিন্তাধারার ভিত্তিতে নতুন সামাজিক গোষ্ঠী খুঁজে পায়, যার ফলে সামাজিক সম্পর্ক, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। বাংলাদেশের সামাজিক কাজের ডিজিটাল রূপান্তরে ব্লাডম্যান একটি মাইল ফলক। অর্থাৎ বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে 2 কোটির বেশি মানুষ রক্তদান সংক্রান্ত ফিচারের সাথে যুক্ত। ব্লাডম্যান প্ল্যাটফর্মটি ফেসবুকের মাধ্যমে এ পর্যন্ত হাজার হাজার জরুরি রক্তদান সেবার ব্যবস্থা করে দিয়েছে। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার, 14 জুন 2022। অর্থাৎ অভিন্ন আগ্রহের ভিত্তিতেও নতুন সম্পর্ক তৈরি হওয়া মানেই সামাজিক সংযোগের একটি বিস্তার। অর্থাৎ আপনি রক্তদান দেওয়ার প্রতি হয়তো আগ্রহ নাই দেখাতে পারেন, তবে আপনি তাদেরকে সাহায্য করতে চান যাদের আসলে রক্ত প্রয়োজন, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কিন্তু আপনি সেই প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত হয়ে নিজের কাজকে সম্পন্ন করতে পারছেন। তারপরে আসি দ্বিতীয় ক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও সহনশীলতা ও সম্প্রীতি তৈরি করে। মতবিরোধ মানেই বিচ্ছিন্নতা নয়, বরং সংলাপের মাধ্যমে ভিন্ন মতের মানুষ একই প্ল্যাটফর্মে যুক্ত থাকে, একে অপরের বক্তব্যকে শুনে, একে অপরের চিন্তাভাবনাকে শুনে, এবং তারা একে অপরের সাথে সেই বিষয় নিয়ে কথা বলে যে কেন আপনার চিন্তাভাবনার মধ্যে এই জিনিসটি রয়েছে, কেন আপনার চিন্তাভাবনার মধ্যে ওই জিনিসটি রয়েছে, কেন আপনার চিন্তাভাবনা এইরূপ চিন্তাভাবনা পোষণ করে। এইরকম যখন কথোপকথন হয়, এরকম যখন বিতর্ক হয়, এরকম যখন সংলাপ হয়, আমরা প্রত্যেকদিন যখন টেলিভিশনে এরকম সংলাপগুলো দেখি, ফেসবুকে যখন বিভিন্ন লাইভ স্ট্রিমে বিভিন্ন পডকাস্টগুলো দেখি, তখন কিন্তু অফকোর্স অবশ্যই আমাদের মধ্যে ওইরকম চিন্তাভাবনাই আসে যে মানুষ একে অপরের মতামতকে সম্মান করছে, একে অপরের মতামতকে শুনছে, একে অপরের মতামতকে ওইভাবে বিবেচনা করে দেখছে। অর্থাৎ টুইটারে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও মানুষ একই আলোচনায় অংশ নেয়। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গুজব প্রতিরোধে বাংলাদেশে বিভিন্ন সময় নাগরিক সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তথ্য 2021 সালে দুর্গাপূজার সময় ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে হাজার হাজার মানুষ সামাজিক মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন এনজিও এবং সিভিল সোসাইটি শান্তি ও সম্প্রীতি ক্যাম্পেইন পরিচালনা করে। তথ্যসূত্র bnews24.com, 20 অক্টোবর 2021। তারপর আসি, অর্থাৎ মতবিরোধ থাকলেও যে একই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে সংলাপ বজায় রাখা যায় এবং সংলাপই যে সেই সংযোগের প্রমাণ, তাই আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তৃতীয় ক্ষেত্রে চলে আসি, সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে জাতীয় ঐক্য, যৌক্তিক আন্দোলনের ভূমিকা রাখে। জাতীয় দুর্যোগ বা সংকটে দ্রুত তথ্য বিনিময় সমন্বয় সম্ভব হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটি সমন্বিত প্রক্রিয়া তৈরি করে। ফেসবুক গ্রুপের মাধ্যমে কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য মুহূর্তের মধ্যে প্লাজমা দাতা খুঁজে পাওয়া এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কার্যক্রম ছিল এক অনন্য মানবিক মেলবন্ধন। সূত্র প্রথম আলো, 20 জুন 2020। তারা
এখানে যে বললো কোভিডের সময় মানুষজন একাকিত্বে বসবাস করছেন, কোভিডের মতো একটি সমস্যা, যেই সমস্যার মধ্যে মানুষজন রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছিল, সেখানে তারা মানুষের জীবনকে আগে প্রাধান্য না দিয়ে তারা মানুষের একাকিত্বকে আগে প্রাধান্য দিচ্ছে। এবার চিন্তা করুন তাদের বিতর্কের দিকটা কোন দিক চলে গিয়েছে। আচ্ছা, এছাড়াও 2024 সালের ভয়াবহ বন্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে ত্রাণ ও উদ্ধারে ভূমিকা রেখেছে তা বাংলাদেশের নজিরবিহীন। আগস্ট 2024-এর ফেনী ও কুমিল্লা বন্যায় ফেসবুক ব্যবহার করে মাত্র 10 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় 11 কোটি টাকার বেশি নগদ অর্থ সংগৃহীত হয়। অর্থাৎ তথ্যসূত্র যুগান্তর 29 আগস্ট 2024। অর্থাৎ সংকটে সম্মিলিত প্রতিক্রিয়া গড়ে ওঠা মানে জাতীয় স্তরে সংযোগের ঘনত্ব বৃদ্ধি। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় স্বার্থে বৃহত্তর সংযোগ সৃষ্টি করছে। দ্বিতীয়ত, যৌক্তিক সামাজিক আন্দোলন। সোশ্যাল মিডিয়া নাগরিকদেরকে সংগঠিত করে বিচ্ছিন্ন কণ্ঠগুলোকে একত্রে এনে গণ আন্দোলন রূপ দেয়। উদাহরণস্বরূপ আমরা খুবই প্রসিদ্ধ উদাহরণ দেখতে পারি, যৌক্তিক সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনে ফেসবুক এবং ইউটিউব তথ্যের প্রধান উৎস হিসেবে কাজ করে। 2024 সালে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষ যখন ফেসবুকের মাধ্যমে তাদের অবস্থান ও ভিডিও প্রচার করে সংহতি প্রকাশ করে, তা কিন্তু আন্দোলনকে পরে একটি জনবিক্ষোভে গণঅভ্যুত্থানের রূপ দেয়। মাননীয় সভাপতি, ব্যক্তিগত সম্পর্ক থেকে জাতীয় ঐক্য, মতবিরোধের মধ্যে সংলাপ, কর্মসংস্থান থেকে উদ্যোক্তা, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাজন সৃষ্টি করে না, বরং বিচ্ছিন্ন মানুষকে যুক্ত করে, দূরত্ব কমায়, নেটওয়ার্ককে বিস্তৃত করে। অর্থাৎ এটি দেয়াল নয়, এটি একটি সেতু। অতএব আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাজনের দেয়াল নয়, বরং সংযোগ সৃষ্টি করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষদলের চট্টগ্রাম কলেজ থেকে তৃতীয় বক্তা জিৎ চৌধুরী, সে আবার দলনেতা জিৎ চৌধুরীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টি নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সংযোগ নয় বিভাজনের দেয়াল তৈরি করছে। প্রথমত তাদের দুইটা যুক্তিতে আসি। প্রথম যুক্তি, জুলাই বিপ্লব। অবশ্যই আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লব সংযোগ গঠন করে। কিভাবে গঠন করছে? ঐক্য আজ দুই ধরনের, একটা হচ্ছে সাময়িক ঐক্য, যেটা একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য করা হয়, দ্বিতীয়ত হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ঐক্য। আজকে দেখুন, আজকে আপনার জুলাই বিপ্লবের সময় একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একটি সাময়িক ঐক্য গঠন হয়। আজকে আপনার এনসিপি, বিএনপি, জামায়াত ইসলাম, আপনার প্রত্যেকটি রাজনৈতিক দল একত্রিত হয়। কিন্তু আজকে দিন শেষে দেখুন 24শে জুলাই, আপনার জুলাই বিপ্লবের পর আজকে তারা ভিন্ন ভিন্নভাবে রাজনৈতিক দল হয়ে গিয়েছে, তারা ভিন্নভাবে নির্বাচন করছে, তারা এক একটা দলে পরিণত হয়। তাদের মধ্যে সংযুক্ত কোথায়? তারা আজকে বিভাজনের দলে পরিণত হয়। তার মানে একটা উদ্দেশ্য পূরণের জন্যই তারা মাত্র সংযুক্ত হয়েছে। আসুন আজকে কেন আমরা এই বিভাজনকে একটি দীর্ঘমেয়াদী ঐক্য বলে গঠন করি? আজকে আমরা বিশ্বাস করি আপনার সামাজিক মাধ্যম সাময়িক ঐক্যই তৈরি করে, কখনো এই দীর্ঘমেয়াদী ঐক্য তৈরি করতে পারে না। এবং দ্বিতীয় যুক্তি, গুজব ছড়িয়ে পড়ার মাধ্যমে না তাদের দুর্গাপূজার যে ঘটনাটা বললেন, আমার তো ক্ষয়ক্ষতি ঘটে গিয়েছে, শত শত মণ্ডপ ভেঙে গিয়েছে, রক্তাক্ত স্মারক গঠন হয়েছে। তারপর আপনার মানুষ গঠন হয়ে কি দরকার? আমার মানুষগুলো গঠন হওয়ার পর, দুর্গা মন্দির ভেঙে যাওয়ার পর, রক্তাক্ত স্মারক গঠন করার পর আমার এই সংযোগ দরকার নেই, যারা পরবর্তীতে এসে আমার মানুষদেরকে সান্ত্বনা দেয় যে আমি তোমাকে ত্রাণ দিব। এই সংযোগ আমার দরকার নেই আজকের পৃথিবীতে। আসুন কেন আমরা বিশ্বাস করি গুজবটা আমাদের পক্ষে? প্রথমত, একটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা বলে যে বিভাজন আমাদের আগে থেকে আছে, কিন্তু আমাদের প্রধান কথা হচ্ছে আজকে আপনার এই সামাজিক মাধ্যমটা আপনাকে সরাসরি আঘাত করে। কিভাবে? আজকে যখন আমরা জানি আপনার যখন এরকম অনেকগুলো মানুষ একসাথে যুক্ত থাকে, কিন্তু যুক্ত থাকার তাদেরকে একটা নির্দিষ্ট দিকে তাদেরকে ধাবিত করে। কেন? আজকে যখন আপনি ইন্ডিয়া পাকিস্তানের কাশ্মীর ইস্যুটা দেখেন, আজকে আপনি যদি পাকিস্তানের মতো একটি দেশকে সাপোর্ট করেন, তখন ওই সময় আপনার যে ভুয়া তথ্য, ভুয়া ছবিগুলো থাকে, তখন আপনার মানসিকতাকে এভাবে তৈরি করে যে যাতে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন করে, একটা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে যায়। মিয়ানমার, বাংলাদেশে যখন রোহিঙ্গা ইস্যু তৈরি হয়, রোহিঙ্গাদের নামে যে ভুয়া তথ্যগুলো ছড়ায়, এই সময় আপনার একাকিত্ব, আপনার একটি নির্দিষ্ট দিকে আপনার দিকটা থাকে। কেন? আজকে আমরা বিশ্বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার বিভাজনের দেওয়ালটা অনেক বড় করে তৈরি করে। আজকে আমাদের অখণ্ড কিছু যুক্তি। প্রথমত, আজকে আপনাদের ইকো চেম্বার, যেটা তাদের কোনো বক্তাই ধরেনি। দ্বিতীয়ত, আমাদের আজকে সিলিকন ভ্যালি। তৃতীয়ত, আমাদের মব সংস্কৃতি এবং ক্যান্সেল কালচার। এবং চতুর্থত, আমাদের গুজব। কেন? এইসব কারণে আজকে আমরা জিতি। প্রথমত আসি আমার যুক্তিটাতে, আন্তর্জাতিক বিভাজন এবং তথ্যযুদ্ধ। আসুন কিভাবে একটা আন্তর্জাতিক বিভাজন এবং তথ্যযুদ্ধটা ঘটে। আজকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম কখনো একটি সরকারকে সাথে সাথে প্রভাবিত করে না, এটি সরাসরি প্রভাবিত করে একটি জনগণকে। জনগণ যখন আপনার সরকারের উপর অনেক দায়বদ্ধতা চাপাই দেয়, সরকার তখন চেষ্টা করে জনগণকে শান্ত করার জন্য, তারা কূটনৈতিক সম্পর্ককে ভাঙতে শুরু করে এবং দিন শেষে সেটা আমাদের আন্তর্জাতিক বিভাজনে রূপান্তর হয়। তার মানে আজকে আপনার প্রত্যেকটা বিশ্ব এই আন্তর্জাতিক বিভাজনের কারণে সরে যায়। আজকে আমরা বিভাজনকে 4টি ভাগে ভাগ করেছিলাম। প্রথমত আমাদের পারিবারিক বিভাজন, দ্বিতীয়ত আমাদের সামাজিক বিভাজন, তৃতীয়ত আমাদের জাতীয়
বিভাজন এবং চতুর্থত আমাদের আন্তর্জাতিক বিভাজন। এই পারিবারিক বিভাজনটা কিভাবে হয়? প্রথমত, আজকে যখন চিন্তা করুন, আজ থেকে 10 বছর আগে যখন আমার মা আমার পিছনে ভাতের প্লেট নিয়ে দৌড়াতো আমাকে ভাত খাওয়াই দেওয়ার জন্য, তার মনে আমি যখন খেতাম না, তার মনে এমন একটা হীনমন্যতা ছিল, এমন একটা বিষণ্ণতা ছিল যে আমাকে অন্তত সে রাতে ভাত খাওয়ার জন্য হলেও অপেক্ষা করে থাকতো। কিন্তু আজকে দেখুন, সে তার ভালোবাসার জায়গাটা খুঁজে নিচ্ছে একটা রিলসের মধ্যে, তার ফেসবুকের বিভিন্ন রান্নার ভিডিওর মধ্যে। আজকে দেখুন, সে নিজেকে অন্যদিকে সময় দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন অন্যদিকে আপনার প্রত্যেকটা মোবাইলে দেখা যায়, এখন আপনার দেখা যায় যখন আপনার কোনো একটা ফোনে সংযোগ দিতে পারে না, তখন আপনি কি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন? না। কিন্তু আজকে যখন আপনি খেলার মাঠ থেকে সরে গিয়ে আপনি ওই মোবাইল ফোন বা ওরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আসক্ত হন, তখন আমরা বিশ্বাস করি সেটা আপনার সাময়িক ঐক্য গঠন করলেও কখনো সেটা দীর্ঘমেয়াদী ঐক্য গঠন করে না, বরং দিন শেষে এটা আপনার বিভাজন তৈরি করে। এবং তাদের যুক্তিগুলো ছিল, আজকে আপনারা কোভিড-19-এর সময় যে রোগাক্রান্ত মানুষকে আমরা ত্রাণ না দিয়ে আমরা একাকিত্বকে গ্রহণ করছি। দেখুন, আজকে আপনার রোগাক্রান্ত মানুষগুলো আপনার আসলে আমরা এখানে অনুপাত চিন্তা করি, রোগাক্রান্ত মানুষগুলো কখন 80 এবং 20% থাকে, তারা হয়তো বাঁচবে অথবা মরবে। কিন্তু যেসব মানুষগুলা আজকে আপনার একাকিত্বে ভোগে, যাদের উপর তাদের পুরো পরিবারটা ভিত্তি করে থাকে, ওইসব পরিবারকে আমরা বিশ্বাস করি আপনার একটা মানুষের জন্য না, ওই পরিবার পুরাটা বিভাজিত হতে থাকে। আর যখন আজকে আপনি একটা খাবার টেবিলের মধ্যে 5 জন বসে এবং 5 জন 5টা সামাজিক যোগাযোগ মাধ্যম চালায়, তখন কি আপনার এটা সংযুক্ত হচ্ছে নাকি বিভাজন তৈরি করছে? অবশ্যই উত্তর দিয়ে যাবেন। এবং দিন শেষে আমরা বিশ্বাস করি যে অবশ্যই এটি সাময়িক ঐক্য গঠন না করে দীর্ঘমেয়াদী ঐক্য গঠন করছে। ধন্যবাদ। এবার আমি বিপক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রথমেই পক্ষ দলের বন্ধুদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাই। তারা বলে যাচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো নাকি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিভাজিত হয়েছে। কিন্তু মাননীয় সভাপতি, রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মতাদর্শ, মিশন ভিশন এগুলোর ভিত্তিতে বিভাজিত হয়ে থাকে। তারা বলে যাচ্ছে আজকে মব কালচার, রাজনৈতিক বিভাজন, রাজনৈতিক মেরুকরণ, আজকে থেকে যুগে যুগে এবং ইতিহাসের শুরু থেকে এই মব কালচার, রাজনৈতিক বিভাজন এবং রাজনৈতিক মেরুকরণ, এই জিনিসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পূর্বেও সমাজে ছিল। মাননীয় সভাপতি, আজকে তারা গুজবের কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেখিয়ে যাচ্ছে, যেখানে যত বেশি গুজব তৈরি হয় তার চেয়ে কম সময়ে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে এবং ব্যবহারকারীদের সচেতনতার মাধ্যমে সেই গুজবকে মোকাবেলা সম্ভব হয় এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। মাননীয় সভাপতি, আজকে তারা বলছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম পারিবারিক, সামাজিক, জাতীয় বিভাজন ও আন্তর্জাতিক বিভাজন সৃষ্টি করছে। সেখানে আমরা দেখিয়ে গিয়েছি কিভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পরিবার, সমাজ, জাতীয় সংকট এবং আন্তর্জাতিক পরিসরে একটি গ্লোবালাইজেশনের মাধ্যমে আজকে কিভাবে বিভাজনের দেয়াল নয় বরং সংযোগ তৈরি করছে। মাননীয় সভাপতি, আমাদের দলের প্রথম বক্তা এসে ইতিমধ্যে দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্মই হয়েছে অ্যালগোরিদমিক সংযোগ তৈরির উদ্দেশ্যে এবং বাস্তব জীবনে 4টি নির্দিষ্ট ক্ষেত্রে এটি কিভাবে কার্যকর তা তিনি স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। দ্বিতীয় বক্তা এসে দেখিয়েছেন তথ্য ও প্রমাণ ও পরিসংখ্যানের মাধ্যমে সেই 4টি ক্ষেত্র কিভাবে আসলে সমাজে সংযোগ প্রতিষ্ঠা করে সেটি প্রমাণ করেছেন। এবং এখন আমি বলছি আমরা কেন দৃঢ়ভাবে বিশ্বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাজনের দেয়াল নয়। মাননীয় সভাপতি, দেখুন ITU এবং ডাটা রিপোর্টারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 600 কোটি, যা মোট জনসংখ্যার 73%। 2026 সালের শুরু পর্যন্ত প্রায় 566 কোটি মানুষ সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া তৈরি করেছে। মানব ইতিহাসে এই প্রথম পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ একই ডিজিটাল পরিসরে সংযুক্ত। দেয়াল মানুষকে আলাদা করে, কিন্তু এখানে দেশের সীমানা ছাড়িয়ে, ভাষার পার্থক্য ছাড়িয়ে, সংস্কৃতির বিভেদ ছাড়িয়ে মানুষ যুক্ত হচ্ছে। এটি বিভাজন নয় মাননীয় সভাপতি, বরং অভূতপূর্ব সংযোগ। মাননীয় সভাপতি, এখন যদি আসি দায়বদ্ধতার প্রশ্নে, মাননীয় সভাপতি, প্রযুক্তি একটি মাধ্যম, মানুষ মাধ্যম ব্যবহার করে, মানুষ মাধ্যমকে ব্যবহার করে, মাধ্যম মানুষকে ব্যবহার করে না। সামাজিক এই যোগাযোগ মাধ্যমের 3টি কাঠামোগত বৈশিষ্ট্য থাকে: ব্যক্তিগত নিয়ন্ত্রণ, নিয়মতান্ত্রিক পরিবেশ, আচরণের প্রতিফলন। যখন আপনার যেটাই আগ্রহ আপনি সেটাই ব্যবহার করতে পারতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে সেটি জোর করে চাপিয়ে দিচ্ছে না। এখানে থাকে কমিউনিটি গাইডলাইন ও জবাবদিহিতার ব্যবস্থা এবং অ্যালগরিদম আপনার রুচি ও মানসিকতাকেই প্রতিফলিত করে। অর্থাৎ বিভাজন সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি নয়, বরং মানুষের নিজস্ব চাহিদা ও মানসিকতার বহিঃপ্রকাশই হচ্ছে
বিভাজন। মাননীয় সভাপতি, একটি ছুরি দিয়ে যেমন অস্ত্রোপচার হয় আবার অপরাধ হয়, তাই বলি কি আমরা অপরাধীর বদলে ছুরিকে দায়ী করি? মাননীয় সভাপতি, অপরাধের দায় ব্যবহারকারী, সামাজিক যোগাযোগ মাধ্যমের নয়। মাননীয় সভাপতি, আজকে তারা রিলসের কথা বলে যাচ্ছে, পরিবারের দূরত্ব বাড়াচ্ছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের এই আবেগকে ফুলফিল আপ করছে না। এই একই মাধ্যমে এক সন্তানের হাতে অপচয়, অন্য প্রবাসী বাবার হাতে সেটি একমাত্র সংযোগ। জাতিসংঘ এবং আইএমএর তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 30 কোটি মানুষ নিজের দেশের বাইরে বসবাস করছেন। তারা নিয়মিত ভিডিও কল, মেসেজের মাধ্যমে পরিবারের সাথে সংযুক্ত হচ্ছেন। প্রবাসী বাবা তার সন্তানের প্রথম হাঁটা থেকে শুরু করে মায়ের অসুস্থতার খবর পাওয়া সব কিছু সম্ভব হচ্ছে কয়েক সেকেন্ডে। এখানে কি মাননীয় সভাপতি আবেগের প্রকাশ হচ্ছে না এবং আবেগের ফলে সংযোগ সৃষ্টি হচ্ছে না? প্রশ্ন রেখে যাচ্ছি পক্ষ দলের কাছে। বাস্তবতা ছিল যেখানে দূরত্ব ছিল সেখানে সংযোগ সৃষ্টি হয়েছে। আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর করে ব্যবহারকারী কিভাবে ব্যবহার করছে। কেউ 6 ঘন্টা স্ক্রল করে, কেউ অনলাইন কোর্স করে, কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ শিক্ষকতা করে, লাইভ ক্লাস নেয়। আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সামাজিক বন্ধন সৃষ্টি করছে, সংযোগ সৃষ্টি করছে, যার ফলে শিক্ষা বিপ্লব করছে। আজকে সময়ের বাঁধন ছিঁড়ে আর শিক্ষকের অপেক্ষায় চাতক পাখির মতো আমাদের বসে থাকতে হয় না। সামাজিক মাধ্যমের কল্যাণে তখন যখনই মন চায় তখন পরম নির্ভরতায় প্রিয় শিক্ষকের সান্নিধ্যে আমরা সমাধান করতে পারি আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা। মাননীয় সভাপতি, আজকে দেখুন আমাদের বিভাজনের আসল কারণটা কি? ইতিহাসের পাতায় বিভাজনের দেয়ালগুলো প্রযুক্তির সৃষ্টি নয়, বরং মানুষের সীমাহীন আকাঙ্ক্ষারই ছায়া। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম তো সেদিনকার শিশু, অথচ স্বার্থের সংঘাত সভ্যতার সেই আদি লগ্ন থেকেই বহমান। আদিম যুগে অস্তিত্বের লড়াই ছিল, যার বিভাজনের মূল কারণ ছিল খাদ্যের অভাব ও নিরাপত্তার তাগিদ। কৃষি যুগে ভূমির মোহ ছিল, যার বিভাজনের মূল কারণ ছিল ব্যক্তিগত মালিকানা ও জমির ওপর নিয়ন্ত্রণ। শিল্প যুগের মূল কারণ ছিল অতিরিক্ত মুনাফা ও পুঁজির বাহার গড়া। মানুষ তখন যৌথ পরিবার ভেঙে শিল্প বিপ্লবের সময় একক পরিবার গঠনের জন্য শহরে যায় এবং পরিবার বিকেন্দ্রীকৃত হয়। আধুনিক যুগে আদর্শগত যুদ্ধ ও ডিজিটাল বিচ্ছিন্নতা ছিল, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পরে আমরা 2টি বিশ্বযুদ্ধ দেখেছি। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের বিষয়টা হচ্ছে এরকম, সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে সকলে ঐক্য থাকতো, মানুষের মধ্যে বিভাজন থাকতো না। সকল বিভাজন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু মাননীয় সভাপতি, আমাদের বিশ্বে পরিবারের সদস্যরা একত্রে ভিডিও কলে যুক্ত হয়ে তাদের আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারছে। ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরকে চিনছে, জাতীয় সংকটের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারছে। এছাড়াও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম আসার আগেই মানুষ তার চাহিদা মেটাতে বিভাজনের দেয়াল তৈরি করছে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাজনের দেয়াল নয়, বরং সংযোগ তৈরি করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার যুক্তি খণ্ডনের পর্ব। আমি পক্ষ দলের চট্টগ্রাম কলেজের জিৎ চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি তার যুক্তি খণ্ডন পর্বে উপস্থাপন করার জন্য। আমি বিশ্বাস করি আপনার মা বাবা যখন আপনি যখন বিদেশে বসবাস করেন, আপনার বাবার সাথে কথা বলার জন্য যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম লাগে, এটি আপনাকে শুধু যোগাযোগ করায়। কিন্তু আজকে আমাদের সংযোগের সংজ্ঞা ছিল আপনার পারস্পরিক বোঝাপড়া, মতভেদের সম্মান, আপনার গভীর সম্পর্ক এবং সামাজিক ঐক্যভিত্তিক সম্পর্ক। আজকে কি আপনার একটাও গঠিত হয়? আজকে যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কষ্টের গল্প আপনার ছেলেকে শোনান, আপনার ছেলে বাস্তবতা কতটুকু উপলব্ধি করতে পারে, আপনার সন্তান কখনো সেই বাস্তবতাটাকে পরিপ্রেক্ষিতে কখনো সিদ্ধান্ত নিতে পারে না। ছেলেটা কখনো বাস্তবতা বুঝে না, ছেলেটা শুধুমাত্র আপনার আবেগটাকে গ্রহণ করে, কিন্তু কখনো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কোনো সম্মান প্রদর্শন করতে পারে না, কোনো ঘটনা ঘটাতে পারে না। আজকে আসুন, আপনি যে বলেন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সংযোগ তৈরি হয়, আমি বিশ্বাস করি আপনার পৃথিবীতে কতটা ছাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আজকে দেখুন আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা কত বেশি অপব্যবহার ঘটে। আপনার একটা মানুষ যখন এটার অপব্যবহারের দিকে যায়, ক্লাস না করে যখন অন্যদিকে এটার মনোযোগের দিকে যায়, তখন আমরা বিশ্বাস করি সেটা কখনো আপনার এখানে ভালো সম্পর্ক তৈরি করে না। এবং আজকে আমরা যে তাদেরকে অ্যালগরিদম জিনিসটা বলি, যে আজকে হ্যাঁ, তাদের আরেকটা অখণ্ড যুক্তি ছিল যে তারা বললো যে রাজনৈতিক দলগুলো নিজেদের আদর্শের মাধ্যমে ভিন্নতা প্রকাশ পায়। আমরা বিশ্বাস করি আপনি সামনাসামনিও একজনকে দেখে তার সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে তাকে মারতে পারেন, আপনি দূর থেকেও তার মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে সেটা সরাসরি আঘাত করে। আজকে আপনার মধ্যে সব সময় আপনার জিনিসটাকে দেখাতে থাকে। আপনি যখন একটা রিন পাউডারের মাধ্যমে যখন আপনার কাপড় পরিষ্কারের জিনিসটা দেখেন, সারাদিন আপনার ফিডের মধ্যে ওই রিন পাউডারটা ঘুরতে থাকে। তার মানে কি, আজকে আপনি যখন ওই জিনিসটার উপর বেশি ভিত্তি করে আছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমের উপর যখন বেশি ভিত্তি করে আছেন, আপনাকে একটা নির্দিষ্ট দিকে তারা ধাবিত করছে এবং ওই জায়গার বাইরে আপনি কালো শার্টের বাইরে যে বাইরের যে দুনিয়াটা আছে ওটা দেখছেন না, আপনি একটা নির্দিষ্ট মতামতের উপর চলে যাচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি যে কেন আজকে আমরা বিতর্কের এগিয়ে থাকি। প্রথমত আমাদের যে
সংযোগের ভ্রম এবং আবেগহীন দূরত্ববর্তী সম্পর্ক যেটা থাকে। দ্বিতীয়ত, আমাদের পারিবারিক এবং বৈবাহিক সম্পর্কের অবক্ষয় ঘটে। তৃতীয়ত এবং প্রধান যুক্তি, অ্যালগরিদমের ইকো চেম্বার এবং মতাদর্শিক মেনুকরণ, যারা কোনো প্রকার তারা যুক্তি খণ্ডন করে না। এবং চতুর্থত, সামাজিক ভাঙন, ঘৃণামূলক সংস্কৃতি এবং ভুয়া তথ্য। পঞ্চম, কিশোর কিশোরীর আসক্তি এবং প্রজন্মগত দূরত্ব। এবং ষষ্ঠ এবং প্রধানত, আন্তর্জাতিক বিভাজন এবং তথ্যযুদ্ধ। তাদের বিশ্বে কখনো আন্তর্জাতিক সংযোগটা ঘটে না, তাদের বিশ্বে কখনো আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে কখনো আপনার ইউনাইটেড স্টেট চায়নাকে গিয়ে হেল্প করে না। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এখানে এমনভাবে বিভাজনটা তৈরি হয় যে আপনার গুজবের মাধ্যমে প্রত্যেকটা দেশের এমনভাবে আপনার আই ওয়াশ করে যে তারা যাতে অন্যদিকে ধাবিত হতে থাকে। তাহলে আজকে আমরা কেন এটা বিশ্বাস করি? প্রথমত, আমাদের যাদের রক্তের প্রয়োজন আমরা তাদেরকে রক্ত দিচ্ছি, সেটা সামনাসামনি দিতে পারি, কিন্তু আজকে আমাদের মধ্যে যে আবেগ জিনিসটা আছে, আমাদের মধ্যে যে একটা ভালোবাসা আছে, সেটাকে নষ্ট করে আপনারা একটা অল্টারনেটিভ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে খুঁজে নেন। তাই আমরা বিশ্বাস করি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সংযোগ নয় বরং বিভাজনের দেওয়াল তৈরি করে। ধন্যবাদ। এবার বিপক্ষ দল বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ থেকে যুক্তি খণ্ডন করবেন মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজকের এই বিতর্কের মধ্যে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই চলে যাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা সংযোগের পরিমাপ হিসেবে কিছু প্যারামিটার দাঁড়া করিয়ে দিয়েছিলেন। সেগুলো হচ্ছে আস্থা, যোগাযোগ এবং আবেগ। আজকে আস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান জন আস্থা তৈরি করে বিধায়ী অনলাইন বাণিজ্য আজকে প্রসার হয়েছে। অনলাইন বাণিজ্যে এক প্রকার বিপ্লব হয়েছে। আজকে শিক্ষামূলক এডটেক প্ল্যাটফর্মগুলো শিক্ষা নিয়ে কাজ করছে বিধায়ী আজকে অনলাইন শিক্ষায় একটা এডটেক হয়েছে। আজকে জনগণের যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আস্থা না থাকতো তাহলে এই সংযোগের মাধ্যমে এই রেভলিউশনগুলো কখনোই হতে পারতো না। মাননীয় সভাপতি তারা দেখা গেল যোগাযোগ, এই সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে যে হারে যোগাযোগ সৃষ্টি করছে মানুষে সেই রকম যোগাযোগ অন্য মাধ্যমগুলোর মাধ্যমে সৃষ্টি করা কঠিনই হচ্ছে। তারা এই আবেগের প্রশ্ন তুললো। আজকে আবেগ নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় না, অথচ সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে আবেগ ও ভালোবাসার পরিণতি একসময় বিয়েতেও গড়ায়। মাননীয় সভাপতি আজকে ইকো চেম্বার, এই অ্যালগরিদমের ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষের কথা তারা বলে যাচ্ছে। মূলত আজকে এই ইকো চেম্বার অ্যালগরিদম মানুষকে নিজের মতাদর্শের দিকে আটকে রাখে, ভিন্ন মতের যোগাযোগ হয় না বরং বিভাজন বজায় রাখে, তারা এটি দেখাতে চাচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি যদি এই ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষ যদি বিভাজনকেই উৎসাহিত করতো তাহলে প্রতিদিন হাজার হাজার বিতর্ক, তর্ক, মতবিরোধ সোশ্যাল মিডিয়ায় দেখা যেত না। মাননীয় সভাপতি, অর্থাৎ এই ইকো চেম্বার নেই বিধায়ী ভিন্ন মতের মানুষ একই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকতে পারছে। তারা আজকে ভুয়া তথ্যের কথা বলে যাচ্ছে, অথচ এই ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে কারেক্ট ইনফরমেশন সরানো যাচ্ছে। মাননীয় সভাপতি আজকে তারা বলছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস্তব সম্পর্ক দুর্বল হচ্ছে, কিন্তু আমরা বলছি এই সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই বাস্তব সম্পর্কের বিকল্প নয় বরং পরিপূরক। অনলাইনে শুরু হওয়া অনেক সম্পর্ক অনেক সময় অফলাইনে এবং ফিজিক্যালি রূপ নেয়, যার কারণে বাস্তব সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে আবেগ ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং যাদের মধ্যে পূর্ব থেকে এই সম্পর্ক ছিল তাদের মধ্যেও সেই সংযোগ রক্ষা হয়। মাননীয় সভাপতি আজকে ঘৃণামূলক বক্তব্য এই ধরনের ক্ষেত্রে এই ঘৃণা আসলে ঘৃণা আগে প্রকাশ্যে আসতো না, এই ঘৃণা বিভাজন বাড়াইলো। বর্তমানে ঘৃণা আসলে প্রকাশ্যে আসে, চিহ্নিত করা যায়, সামাজিক নিন্দা জানানো যায়, প্রতিবাদ করা যায়। অদৃশ্য ঘৃণা এই প্রকাশিত ঘৃণার চেয়ে বেশি বিপজ্জনক। মাননীয় সভাপতি তারা তুলনামূলক সংস্কৃতি, পাখি জামার জন্য আত্মহত্যা এই কথা বলে গেল, যা মূলত মানসিক দূরত্বকে নির্দেশ করে। মাননীয় সভাপতি আজকে এই যে এই তুলনা প্রথা সামাজিক যোগাযোগ মাধ্যম আসার থেকেই পাশের বাসার আন্টি থেকে শুরু করে সব জায়গায় এই তুলনা চলতোই, পড়াশোনা থেকে শুরু করে ঈদের জামা কাপড় সব জায়গায় এই তুলনা ছিল এবং এটি আসলে ঠিক করা সম্ভব মানুষের মানসিকতার মাধ্যমে। অন্যদিকে এই একই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করা যাচ্ছে, অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে সে জীবনে সফল হতে পারছে। মাননীয় সভাপতি ইতিবাচক দিকগুলো তারা দেখছে না, যা সংযোগ সৃষ্টি করছে। মাননীয় সভাপতি আজকে আমরা কি দেখিয়ে গেছি? মাননীয় সভাপতি আমরা দেখিয়ে গেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সংযোগ গঠনে ভূমিকা রাখছে। মাননীয় সভাপতি অতএব আমরা বলছি আজকে যা আলোচনার সুযোগ সৃষ্টি করে তাকে দেয়াল বলা যায় না, দেয়াল নীরবতা তৈরি করে, আর এই মাধ্যম মূলত সংযোগ সৃষ্টি করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। যুক্তি খণ্ডন পর্ব উপভোগ করলাম। উভয় দলের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সবাই ভালো বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ তৈরি হচ্ছে, সেটা অস্বীকার করা যাবে না এবং সেটার প্রয়োজন আছে। বিশ্বকে জানা যাচ্ছে, জ্ঞান আহরণ করা যাচ্ছে, জব ক্রিয়েশন হচ্ছে,
মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ছে, প্রয়োজন তো আছেই, ব্যবসা বাণিজ্য হচ্ছে, কিন্তু একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাজনও তৈরি করছে। কী নিয়ে বিভাজন তৈরি করছে? ধর্ম নিয়ে বিভাজন হচ্ছে, সংস্কৃতি নিয়ে বিভাজন হচ্ছে, রাজনীতি নিয়ে বিভাজন হচ্ছে, সমাজে সমাজে গোত্রে গোত্রে বিভাজন হচ্ছে, এবং সেই বিভাজনের ফলও আমরা দেখতে পাচ্ছি। মার্শাল ম্যাকলুহান নামে বিখ্যাত একজন যোগাযোগ বিশেষজ্ঞ 60-এর দশকে বলেছিলেন, গ্লোবাল ভিলেজের কথা বলেছিলেন, যে সমগ্র বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজ হিসেবে তুলনা করেছিলেন। এবং পরবর্তীতে যোগাযোগ বিশেষজ্ঞরা ডিজিটাল জেনারেশন, টিভি জেনারেশন ইত্যাদি ইত্যাদি নামে আপনার যে নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে বলেছেন যে এই বর্তমান জেনারেশন ডিজিটাল জেনারেশন, বর্তমান জেনারেশন টিভি জেনারেশন, এখন আমরা বলছি বর্তমান জেনারেশন সোশ্যাল মিডিয়া জেনারেশন। কিন্তু সামাজিক যোগাযোগকে আজকের পুঁজিবাদী বিশ্বে উপেক্ষা করা যাবে না। দরকার হলো ডিজিটাল লিটারেসি, মানে আমি যে যোগাযোগ ব্যবস্থাটা, সামাজিক যোগাযোগটা ব্যবহার করব, সেটা কিভাবে ব্যবহার করব, তার এথিক্যাল ইউজ কী হবে, নৈতিকতা কী হবে, মরাল স্ট্যান্ডার্ডটা কী হবে, সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করা এবং সেগুলো নিয়ে রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে আসা, পরিকল্পনা করা, বিনিয়োগ করা দরকার। বাংলাদেশে ডিজিটাল লিটারেসির অবস্থা খুব বেশি একটা ভালো নয়। ডিজিটাল লিটারেসিতে দেখা যাচ্ছে প্রায় 30% বেশি যারা যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তার 30% বেশি ডিজিটালি লিটারেট না, ডিজিটাল লিটারেসি নাই, যার জন্য বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের আক্রমণের শিকার হন, বিভিন্ন ধরনের ফ্রড ইত্যাদি ইত্যাদি হয়। তো এই জায়গাটাতে বিশ্বের উন্নত দেশগুলো এই ডিজিটাল লিটারেসির জন্য তারা পরিকল্পনা করেছে, বিনিয়োগ করেছে। আমাদের দেশেও এই পরিকল্পনা এবং বিনিয়োগের প্রয়োজন আছে। আজকের যে বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সংযোগ নয়, বিভাজনের দেয়াল তৈরি করছে, সেই বিতর্কের ফলাফল, সম্মানিত বিচারক মণ্ডলীর ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের বিজয়ী দল বিরোধী দল বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা এবং শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ জিয়াদ হোসেন রিয়াদ দলনেতা বিপক্ষ দল। আজকের বিতর্কে যারা অংশগ্রহণ করেছেন বিজয়ী দল এবং বিজিত দলের এবং সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী মণ্ডলী যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।